হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি পাঠ করে শোনাবো মনগহিনী বৃষ্টি নামে গল্পের পর্ব ২৭। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বাস স্ট্যান্ডে বসে আছে দুই নরনারী। এতক্ষণ নারীটি তার অতীত বর্ণনা করলেও এখন দুজনের মধ্যে এক ধরনের নীরবতা কাজ করছে। এই দুজন হচ্ছে আরশাদ আর সুপ্রভা। সুপ্রভা তার অতীত মনে করে এক ধরনের চাপা কষ্ট অনুভব করছে। যাকে ভাইয়ের মতো দেখতো তার এমন আচরণ সত্যি পীড়াদায়ক। তাছাড়া দাদি আর বাবার অবিশ্বাস তো ছিলই, এখন যোগ হলো মায়ের মৃত্যু শোক। তার এখনও মানতে কষ্ট হচ্ছে তার মা এই পৃথিবীতে নেই। অন্যদিকে সুপ্রভার সব কথা শুনে আরশাদের শ্যামলের প্রতি যতটা না রাগ হচ্ছে তার চেয়েও বেশি ঘৃণা হচ্ছে। সে কিভাবে পারলো এমনটা করতে? এত ঘৃণিত মানুষও হতে পারে, ভাবতেই অবাক লাগে। এমন সময় বাস চলে আসলো। আরশাদ উঠে দাঁড়ালো, সুপ্রভাকে বলল, চলো প্রভা। সুপ্রভা যেন তার কথা শুনতে পেল না, সে কিছু একটা চিন্তা করছে। আরশাদ তার কাঁধে হাত রাখলো। সুপ্রভা চমকে উঠল। আরশাদ বলল, কী ভাবছো? আমার কি গ্রামে ফিরে যাওয়া উচিত? এখন তো আমার আম্মাও নাই। আরশাদ শান্তস্বরে বলল, না, তোমার আম্মা নেই মানে ওখানে তোমার কেউ নেই। যারা তোমার দুঃসময় তোমার পাশে থাকেনি, আমার মনে হয় না তারা তোমার আপন কেউ হয়। তাহলে ঢাকায় ফিরে যাব? হ্যাঁ, অবশ্যই। সেখানে তোমার মামা আছে, সাইয়ারা আছে, আর 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 আমি আছি। আপনি আছেন? যতদিন বেঁচে আছি ঠিক ততদিন তোমার পাশে থাকবো। যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করতে পারো। আমি কখনো তোমাকে ফিরিয়ে দিব না। আরশাদের এই কথায় যেন সুপ্রভার মন গহীনে বৃষ্টি নামলো। তার মনে হলো যেন আরশাদের জন্য তার কোনো এক প্রণয়ের সূচনা হলো। সেটা সে টেরও পেল না। টের পাবেও বা কীভাবে? সে তো ভালোবাসা সম্পর্কে অনভিজ্ঞ। সে আরশাদকে বলল, যদি কখনো ফিরিয়ে দেন? সেটা কখনো হবে না। তুমি যদি ভুলও হও তবু তোমার ভুল শুধরে দিয়ে হলো তোমার পাশে থাকবো। সুপ্রভা কিছু বলল না, শুধু মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আরশাদ সেটা বুঝতে পারলো কিনা বোঝা গেল না। সে তার হাত বাড়িয়ে দিয়ে বলল, এবার চলো। আজকে থেকে তোমার নতুন পথ চলা শুরু। তোমার স্বপ্নের দিকে পা বাড়াও আমার সাথে। সুপ্রভা আরশাদের হাতের উপর হাত রাখলো। তারপর দুজনে বাসে উঠল। আরশাদ আর সুপ্রভা ফিরেছে কয়েক ঘন্টা। সুপ্রভা আরশাদের বাড়িতেই আছে। সে এখন আহিয়ানের ঘরে, বের হয়নি। আরশাদও তাকে বিরক্ত করেনি। তার একা থাকা উচিত। আমরা একাকিত্ব পছন্দ করি না, তবু মাঝে মাঝে আমাদের একা থাকতে ইচ্ছে করে, অথবা একা থাকতে হয়। অনেক সময় একা থেকে যেভাবে নিজেকে, নিজের কষ্টকে, নিজের পরিস্থিতিকে বোঝা যায়, মানুষের ভিড়ে সেভাবে বোঝা যায় না। তাই আরশাদ সুপ্রভাকে একা থাকতে দিচ্ছে। তবে তার মা তানজিলা বারবার সুপ্রভার কাছে এটা ওটা নিয়ে যাচ্ছেন, যেটা সে চেয়েও না করতে পারছে না। আরশাদ এসব ভাবতে ভাবতে পায়চারি করছিল। এমন সময় আহিয়ান সেই ঘরে ঢুকে এসে বিছানায় লাফ দিয়ে পড়ে। তারপর বলল, ভাবির বাড়িতে তোর নাকি অনেক ভালো আপ্যায়ন হয়েছে। আরশাদ ব্রুকুচকে জিজ্ঞাসা করলো, কে ভাবি? কার ভাবি? আহিয়ান হাই তুলতে তুলতে বলল, আমার একমাত্র ভাবি, প্রেতাত্মা সুপ্রভা। আরশাদ ধমকের স্বরে বলল, ও কবে থেকে তোর ভাবি? ওর গ্রামে সবাই তো এটাই জানে। মানে ওর গ্রামে যে তোরা গেলি সবাই তো তোকে প্রেতাত্মার প্রাণের স্বামী ভেবেছে। আরশাদ ব্রুকুচকে বলল, ও হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানলি? সাইয়ারা বলেছে। ও, সাইয়ারা ভাবি বলেছে? আহিয়ান বলল, হুস, ও কবে থেকে তোর ভাবি হলো? যেদিন থেকে তোর দরজার পিছনে ওর আর তোর ছবি লাগানো। আহিয়ান চোরের মতো নজর সরিয়ে বলল, তুই কানা হয়ে গেছিস, গিয়ে দেখ তো আছে নাকি। আরশাদ হাই তুলতে তুলতে বলল, সরানোর সময় দেখেছিলাম। তুই কি গোয়েন্দা বিভাগে জয়েন হয়েছিস? আমার উপর নজরদারি কিসের? আরশাদ বলল, ছোটো ভাইয়ের উপর বড় ভাইয়ের নজরদারি রাখাটা প্রয়োজন। দূর, কিসের বড়, মাত্র 1 বছরের পার্থক্য, বুঝি না? বাবারে তো জলদি এসেছিল। আরশাদ বলল, থাপ্পড় খেতে না চাইলে বের হ আমার ঘর থেকে। আহিয়ান কাকুতির সুরে বলল, আমাকে বের করে দিবেন না হুজুর, আমার ঘর এখন আপনার বেগমের দখলে। আহিয়ানের কথা শুনে আরশাদ হাসবে না রাগ করবে দ্বিধায় পড়ে গেছে। ভাগ্য ভালো সুপ্রভা এসব কথা শুনতে পায়নি। আরশাদ কিছু বলতে যাবে তখনই তার মা তানজিলা এসে উপস্থিত হন। তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আরশাদ জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা? তানজিলা বলে, সুপ্রভার জ্বর এসেছে, ঘরে কোনো ওষুধও নেই। আরশাদ ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত তো অনেক হয়েছে, এখন কি দোকান খোলা থাকবে? আহিয়ান বলল, সেলিম চাচার দোকান খোলা থাকতে পারে। আরশাদ বলল, দেখ তো গিয়ে। আহিয়ান বলল, আচ্ছা। আরশাদ বলল, টাকা আছে? আহিয়ান উত্তর দিল, হ্যাঁ আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। আরশাদ ওষুধ লিখে দিল। সেটা নিয়ে আহিয়ান বের হয়ে গেল। তার যাওয়ার পর আরশাদ বলল, চলো তো দেখি কতটুকু জ্বর। আরশাদ সুপ্রভার কাছে গিয়ে বসলো। সে পিটপিট করে তাকাচ্ছে। আরশাদ তার কপালে হাত রাখলো জ্বর দেখতে। তারপর তার মাকে বলল, মা থার্মোমিটারটা নিয়ে আসো তো। তানজিলা থার্মোমিটার এনে দিলেন। আরশাদ সুপ্রভার জ্বর মেপে দেখলো 104 ডিগ্রি জ্বর। মধ্যরাত, আরশাদ জেগে আছে। আহিয়ানের ঘরের বাইরে চেয়ার পেতে সুপ্রভাকে পাহারা দিচ্ছে। আহিয়ান আর ঘরের বাকিরা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আরশাদ ঘুমাতে পারছে না। আহিয়ান ওষুধ এনেছে। সেই ওষুধ খেয়ে সুপ্রভার জ্বর খানিকটা কমলেও আবার আসতে পারে, সেই আশঙ্কায় আরশাদ ঘরের সামনে থেকে সরেনি। তার ভাবনাকে সত্যি করে দিয়ে কিছুক্ষণ পর সুপ্রভার গুঙ্গিয়ে উঠল। সেটা শুনে তাড়াহুড়া করে তার কাছে গেল।
কপালে হাত রাখলো, হাত রেখে বুঝতে পারলো আবার জ্বর এসেছে। সে থার্মোমিটার দিয়ে জ্বর মাপলো, এবার 103 ডিগ্রি জ্বর। সুপ্রভার হুঁশ নেই, সে সুপ্রভাকে কয়েকবার ডাকলো ওষুধ খাওয়ার জন্য। সুপ্রভা হা হু ছাড়া কিছু বলতে পারলো না। তাই আরশাদ আহিয়ানের সাহায্য নিয়ে সুপ্রভার মাথায় পানি ঢালার ব্যবস্থা করলো। তার মাকে বিরক্ত করলো না। আহিয়ান বালতিমগ শব্দে আবার ঘুমাতে চলে গেল, কিন্তু আরশাদ ভোর হওয়া পর্যন্ত সুপ্রভার মাথায় পানি দিল। তানজিলার অভ্যাস ভোর হতেই উঠে পড়া। যেহেতু সুপ্রভার জ্বর, তাই তিনি উঠে সুপ্রভার কাছে এলেন। এসে দেখলেন আশা সুপ্রভার মাথায় পানি ঢালছে। সুপ্রভার প্রতি তার ছেলের মায়া তিনি ধরতে পারলেন। ছেলের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। আশা চমকে উঠল, তাকিয়ে তার মাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও মা, তুমি? সুপ্রভাকে দেখতে এসেছিলাম, এসে তোকে দেখে খানিকটা অবাক হলাম। আসলে পানি খেতে উঠেছিলাম, তখন ভাবলাম প্রভাকে দেখে যাই। এসে দেখি অনেক জ্বর। আশা সত্যটা লুকালো, কেন লুকালো সে নিজেও জানে না। তানজিলা বললেন, আচ্ছা তুই যা, বাকিটা আমি দেখছি। আশা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তানজিলা বললেন, আমি দরজার সামনে একটা চেয়ার দেখেছি, ওটা মনে হয় একা একা হাঁটতে হাঁটতে এসে পড়েছে। বাবা, তুই একটু কষ্ট করে ওটাকে ওটার জায়গায় রেখে দিস। আশাদ বুঝতে পারলো যে তার মায়ের কাছে মিথ্যা বলে লাভ হয়নি, সে বুঝে গেছে। তবু সে কথা বাড়ালো না, চেয়ারটাকে নিজের জায়গায় রেখে দিল এবং সে ঘরে চলে গেল।